রাস্তাটা আমার পরিষ্কার হয়ে গেল। আমার মাকে দিয়ে তোমার মায়ের কাছে প্রস্তাব পাঠালাম, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার বাবা মাও সবকিছু বিবেচনা করে রাজি হয়ে গেল। তবে অবশ্যই বিয়ের কথা জানিয়েছিলাম তোমাদের সম্পর্ক নষ্ট হওয়ার পর। মেয়ের এমন কষ্ট কোনো মাই মেনে নিতে পারবে না। বিয়ে দিলে হয়তো সব কষ্ট ভুলে যাবে, এই ভেবে বিনা বাক্যে রাজি হলো তোমার মা। তাছাড়া আমার ফ্যামিলির স্ট্যাটাস ভালো, আর্থিক অবস্থা ভালো। আমিও এখন আর গুন্ডা বাউলটে নই, বরং আমি একজন আর্মি। এমন সুপাত্রের হাতে আদরের কন্যাকে কে আবার তুলে না দিবে বলো তো। প্রচণ্ড জ্বর থাকায় পরীর গায়ে শক্তি ছিল না এক ফোঁটাও। কিন্তু এসব কথা শোনার পর পরীর কান গরম হয়ে আসছিল। সুলতানকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সুলতান হেসে ফেলে। তুমি মারলেও মনে হয় আমি তোমার ভালোবাসা খুঁজে পাই। এটা তো এবার বিশ্বাস করো তুমি আমার। আপনি যতই সলসাতুরি করেন না কেন, কোনো লাভ হবে না। আমার ভালোবাসা এতটাও ঠুনকো না। আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে সাদাফ নিশ্চয়ই ফিরে আসবে। ওর বাবা মা মানুক আর না মানুক, সেই সুযোগটাই আমি দিব না। রেডি থেকো এঙ্গেজডের জন্য। সুলতান চলে যায়। পরীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। প্লিজ সাদাফ ফিরে এসো। আমি যে তুমি ছাড়া আর অন্য কারো হতে পারবো না। তাহলে তুমি কি করে পারবে অন্য কারো হতে? আমি জানি শুধুমাত্র আমার তুমি। এখন মোটামুটি অনেকটাই সুস্থ পড়ি। বাসা থেকে বের হয়ে গিয়েছে, তাই ফ্যামিলি রাজি না হওয়া সত্ত্বেও কলেজে যায়। সুলতান ট্রান্সফার হয়ে সিলেটে চলে গিয়েছে। যাওয়ার আগে অবশ্য এঙ্গেজড করতে চেয়েছিল, কিন্তু পরী কৌশলে ডেটটাকে পিছিয়ে নিয়েছে। পরীর ছোট্ট মনে এখনো বাসা বাঁধে যে সাদাব ফিরে আসবে। পরীর পরিবার বিয়েটা ঠিক করে এটা ভেবে যে হয়তো পরী সাদাবকে ভুলে যাবে আর সুলতানের সাথে সুখী হবে। অনেকদিন পর কলেজে সবার সাথে দেখা হলো। বন্ধুদের মাঝে থাকলে কষ্ট যেন অটোমেটিক্যালি ভেনিশ হয়ে যায়। মন খারাপ যে কোথায় উধাও হয়ে যায় বোঝাই দেয়। সবার সাথে কুশল বিনিময় করে নিজের জায়গায় বসে পড়ে। ব্যাগ থেকে ফোনটা বের করতেই বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, কারণ ফোনের ওয়ালপেপারে সাদাফের ছবি। কলেজে ক্লাস চলাকালীন কত যে সাদাফের সাথে দুষ্টুমি করেছে তার কোনো হিসেব নেই। ক্লাস চলছে, ম্যাম ক্লাসে লেকচার দিচ্ছে, কিন্তু সেদিকে পরীর মনোযোগ নেই। অনেক করেছেও ব্যর্থ হয়। শেষে জানলা দিয়ে আকাশের দিকে তাকায়। পরীর সাথে সাথে যেন আকাশেরও মন ভারী আজ। চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে আসছে। মাথা নিচু করে চোখের পানি মুছে নেয়। ক্লাস শেষ হতে ওয়াশরুমের কথা বলে ফাঁকা রুমে গিয়ে কাঁদতে থাকে পরী। ভেবেছিল কলেজে এসে কষ্টটা ভুলে থাকতে পারবে, কিন্তু পরী ভুল। সাদাফের স্মৃতি যে বড্ড বেশি পোড়াচ্ছে পরীকে। 3টায় ক্লাস করে কলেজ থেকে বেরিয়ে পড়ে। সিএনজিতে উঠতে জান্নাতের সাথে দেখা হয়। পরী তুই? কেমন আছো? ভালো। তুই কলেজে আসিস কবে থেকে? আজই আসলাম, ভালো লাগছিল না তাই বাসায় চলে যাচ্ছি। তোর চোখ মুখের এই অবস্থা কেন? ঠিক মতো খাস না নাকি? রাতে মনে হয় ঘুমাসো না? না রে, তেমন কিছু না। তুই তো বাড়িতে চলে যাচ্ছিস, তার আগে চল রেস্টুরেন্টে যাই। না আপু, আমি যাবো না, তোমরা যাও। চুপ, কতদিন পর দেখা হলো। তোকে কিছু না খাইয়ে ছাড়ছি না। তোকে আজ ফুচকা, আইসক্রিম, চকলেট সব খাবো। আমি কিছু খাবো না। আচ্ছা আমরা খাবো, তুই তাকিয়ে দেখিস কেমন। জান্নাতের কথায় স্মিত হাসল পরী। মন খারাপটাকে কিছুতেই জান্নাত আপুর কাছে প্রকাশ করা যাবে না। রেস্টুরেন্টে গিয়ে জান্নাতের হাজবেন্ড কফি, ফুচকা অর্ডার দিল। পরী চুপচাপ বসে আছে দেখে দুষ্টুমি করছে জান্নাতের বর। তাতে পরী শব্দ না করে হাসলেও মোটামুটি হাসতেছে, আর জান্নাত তো হেসে একদম কুটি কুটি অবস্থা। দূর থেকে কেউ একজন খুব করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে পরীর দিকে। বুকটা মোচড় দিয়ে উঠছে, কেমন যেন চিন চিন ব্যথা অনুভব হচ্ছে। সাদাফ। দূর থেকে সাদাফি পরীকে দেখছে। জান্নাতের সাথে সাদাফ দেখা করতে এসেছিল, কিন্তু জানতো না যে পরীও আসবে। পরীর সামনে যেতে ইচ্ছে করছে না, কিন্তু মনও মানতে চাইছে না। কতদিন পর পরীকে দেখল, তাই কাছ থেকে দেখার স্বাদটা আর দমিয়ে রাখতে পারল না। সাদাফ এসে জান্নাতের পাশের চেয়ারটায় বসলো, যেখান থেকে সাদাফ আর পরী একদম মুখোমুখি।
সাদাফের দিকে চোখ পড়তে পরি চমকে যায়। সাদাফ খেয়াল করলো পরীর চোখের নিচে কালো দাগ পড়েছে, আগের থেকে অনেক শুকিয়ে গেছে, কেমন যেন রোগা রোগা লাগছে। পরী মূর্তির মতো চুপ করে আছে। সাদাফ জান্নাত আর স্বামীর সাথে কথা বলে পরীকে জিজ্ঞেস করলো, কেমন আছো তুমি? প্রশ্নটা শুনে পরীর খুব রাগ হলো। ইচ্ছে করছে এখনই খুন করে ফেলতে, কিন্তু এখানে কোনো সিন ক্রিয়েট করা যাবে না। পরী তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। এমন শুকিয়ে গেছো কেন তুমি? ঠিকমতো খাও না? এবার পরী আর রাগটাকে কন্ট্রোল করতে পারলো না, বলেই ফেলল, না খাই না, আপনার বিয়েতে খাবো বলে না খেয়ে থাকছি এখন থেকে। এবার জান্নাত সাদাফকে বলল, হ্যাঁ রে, তোর বিয়ের কি খবর? রওশন বলল, কাল যে মেয়েটাকে দেখে এসেছিস তাকে নাকি পছন্দ হয়েছে তোর আর সবার। সাদাফ একবার পরীর দিকে তাকে বলল, সাথে সাথে যেন মনে হলো পরীর বুকে কেউ পাথর নিক্ষেপ করেছে। এত যন্ত্রণা কেন হচ্ছে ওর? ওইটার খাবার দিয়ে গেছে, সাদাফ টুকটাক খেলেও পরীর গলা দিয়ে খাবার নামছে না। তবে কি সাদাফ সত্যিই অন্য কাউকে বিয়ে করবে? জান্নাত ধমক দিয়ে বলল, পরী, খাচ্ছিস না কেন? অস্থির লাগছে আপু, মনে হচ্ছে জ্বরটা আবার বেড়েছে। আমি বরং এখন উঠি কেমন? কি বলিস? একা যাবি কিভাবে তাহলে? চল তোর সাথে তোর বাসায় যাই, চলো। জান্নাত ওয়াশরুমে যায়। জান্নাতের স্বামী বিল পে করতে যায়, পিছু পিছু পরীও যায়। সাদাব পেছন থেকে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিও পরী, আমি হাজার চেষ্টা করেও পরিবারের বিরুদ্ধে যেতে পারলাম না। জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমারও যে কিছু করার নেই, তাই বলছি এমন করে থেকো না, নিজের খেয়াল রেখো, ঠিকমতো খাও। পরীর ঠান্ডা মস্তিষ্ক যেন মুহূর্তেই বিশাল আকার ধারণ করলো। পরীর এত রাগ হলো সাদাফের কথা শুনে যে সেই মুহূর্তে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে গিয়েছে। পরী ঘুরে গিয়ে সাদাফের শার্টের কলার ধরে দাঁড় করিয়ে কষে একটা থাপ্পড় দেয়। কুত্তার বাচ্চা, ফাজলামো করস তুই আমার সাথে? আমি মানুষ না, আমার মন নেই রোবট আমি? অন্য মেয়েকে বিয়ে করবি আবার আমাকে বলিস কেয়ার নিতে? সিম্প্যাথি দেখাস তুই আমাকে? আমি তো তোর কাছে ভালোবাসার জন্য যাইনি, বরং তুই আমার পিছনে কুত্তার মতো ঘুরেছিস। আমাকে স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্ন মাটিতে পিষিয়ে দিচ্ছিস। আমি তো বলেইছিলাম যে তোর পরিবার যখন মানবে না তখন তুই পিছিয়ে যাবি, কিন্তু তুই কি বলেছিলি? পরিবার মানুক আর না মানুক, তুই আমাকে বিয়ে করবি। তা কোথায় গেল এখন তোর ভালোবাসা? ইংল্যান্ডে যাওয়ার আগে বললি কোর্ট ম্যারেজ করার কথা, তখন যদি কোর্ট ম্যারেজ করতাম তাহলে এখন আমার অবস্থাটা কি হতো? তুই তো আমাকে অস্বীকার করতে দুবারও ভাবতি না। আসলে কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর একটা জিনিসও ভালো হয়েছে কি জানিস? সুলতান ভালোই করেছিল তোর পরিবারকে আমার নামে মিথ্যা কথা বলে, না হলে তো তোর এই চেহারা আমি দেখতেই পারতাম না। মা ভক্ত ছেলে তুই, এটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না, বরং আমি অনেক খুশি হতাম যে তুই মাকে অনেক ভালোবাসিস। আপন করে নিয়েছিলাম তাদের, তারা হঠাৎ করে অমত হলো বিয়েতে, কেন হলো সেটা জানার প্রয়োজন মনে করলি না? তুই এখন যে কাজটা করছিস সেটা তোর জায়গায় কোনো মেয়ে থাকলেও করতো না। আজকে সুলতানকে আমার সাপোর্ট করতে ইচ্ছে করছে, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, তোর মতো একটা জানোয়ারকে ভালোবাসি আমি। আরে গবেষণা করলে হয়তো দেখা যাবে জানোয়ারেরও একটা মন আছে, যেটা তোর নেই। তুই জানিস ভালোবাসা কি, বুঝিস তুই? বিয়ে করবি তাই না? কর, দয়া করে সুখী হ। তোকে তো সুখী হতেই হবে, না হলে তো আমার পূর্বে। কারণ আমার ভালোবাসা সত্যি, তোর মতো অভিনয় ছিল না আমার ভালোবাসা। তবে খারাপ লাগে এটা ভেবে যে আমি তোকে এত বেশি ভালোবেসেছি। প্রতিটা রাত তোর কথা ভেবে বালিশ ভিজিয়েছি, প্রতিটা রাতে এই আশা নিয়ে ঘুমিয়েছি যে সকাল হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যায়, রাত আসে, আমার আশার আলো নিভতে থাকে। তোকে ভুলে থাকা আমার জন্য কষ্টকর, কারণ আমি যে বড্ড ভালোবাসি রে। শেষের কথাগুলো বলার সময় পরীর গলাটা ধরে আসছিল, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। আর হ্যাঁ, আমার আর সুলতানের বিয়েটাও খেয়ে যাস কেমন? তোর জন্য স্পেশাল খাবারের আয়োজন করব, অবশ্যই সাথে বউকে নিয়ে আসিস। কথাগুলো বলে পরী আর অপেক্ষা করল না, বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। রেস্টুরেন্টে থাকা কিছু কাপলের চোখ ছলছল করছে। জান্নাত এতদিন ওদের সম্পর্কের কথা জানতো না, আজ জেনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না। গুটি গুটি পায়ে সাদাফের দিকে ঘেঁষে বলে, ওই মেয়েটাকে কি কষ্ট না দিলে পারতি না? ওর সম্পর্কে সব যেন কেন করলি এমন ওর সাথে?
ওর ভালোবাসা জয় করে এভাবে ওকে ছুঁড়ে ফেলে দিলি। তুই নিজেও জানিস না তুই কি হারাতে বসেছিস। পস্তাবি তুই একদিন। সময় গেলে সাধন হয় না। সো সিদ্ধান্ত এখন তোর, তুই কি করবি। জান্নাত তোর স্বামীকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। সাদাব চেয়ারে বসে পড়ল। পরীর জ্বরটা অনেক বেশি বেড়ে গিয়েছে। ওর মা মাথায় পানি দিচ্ছে আর বলছে, এতবার বললাম যে কলেজে যাওয়ার দরকার নেই আজ, আমার কোনো কথাই শুনিস না তুই। জান্নাত না থাকলে কোথায় পড়ে থাকতি, তার কি কোনো ঠিকানা আছে। জান্নাত বলল, থাক খালামণি, তুমি আর ওকে বকা দিও না। এবার পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কলেজে যেতে দিও না। শুনলাম পরীর নাকি বিয়ে ঠিক করেছ। হ্যাঁ, আমাদের বাড়িওয়ালার ভাইয়ের ছেলের সাথে। সুলতান নাম, আর্মিতে জব করে, অনেক সুখে থাকবে। তোমার ওই বন্ধু সাদাবকে বলো আমার মেয়ের বিয়েতে এসে যেন দেখে যায় ওর চেয়েও ভালো স্বামী আমার মেয়ে পাওয়ার যোগ্যতা রাখে। জান্নাত একটা বড় নিঃশ্বাস নিল। কয়েকদিন ধরেই সাদাবকে বেশ চিন্তিত দেখাচ্ছে। সাদাফের মা পাশে বসে বলল, কিরে, কি এত ভাবছিস? কিছু না, 1 সপ্তাহের মধ্যে এঙ্গেজড, মনে আছে তো? তোর ভাবিকে নিয়ে মেয়ের জন্য আংটি পছন্দ করে নিয়ে আয়। সাদাব কয়েক মুহূর্ত চুপ করে রইল। বসা থেকে উঠে দাঁড়ালো, মায়ের দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বলল, আমি এই বিয়ে করব না মা। মানে কি বলছিস তুই এসব? বিয়ের দিন তারিখ সব ঠিক করা, আর তুই এখন বলছিস বিয়ে করবি না? তো কি হয়েছে? তোমরাও তো পরীকে দেখে এসেছিলে, কই ওর সাথে তো বিয়ে দিচ্ছ না? ও একটা চরিত্রহীনা মেয়ে সাদাব। মা, না জেনে কারো ব্যাপারে কিছু বলবে না প্লিজ। পরীর ব্যাপারে তো একদমই না। 2 দিনের মেয়ের জন্য তুই আমার মুখে মুখে কথা বলছিস। অন্যায় করে থাকলে আমাকে ক্ষমা করে দিও। তুমি আমার কাছে অনেক বেশি। মায়ের ভালোবাসার সাথে অন্য কোনো ভালোবাসার তুলনা হয় না। তুমি তোমার জায়গায় আর পরী পরীর জায়গায়। কি বলতে চাচ্ছিস তুই? আমি পরীকে বিয়ে করব। মাথা ঠিক আছে তো তোর? আগে ছিল না, এখন আছে। পরীর প্রতি আমি অনেক অবিচার করেছি, ওর নিষ্পাপ ভালোবাসাকে অবহেলা করেছি। দিনের পর দিন ওকে দূরে সরিয়ে রেখেছি, বিনা অপরাধে ওকে কষ্ট দিয়েছি। ও চরিত্রহীনা নয় মা। যারা তোমাকে পরীর সম্পর্কে বলেছিল যে পরী সুলতানের সাথে রিলেশন করে, তারা সুলতানেরই লোক ছিল। আর সুলতানও পরীকে ভালোবাসে, কিন্তু পরী তো আমায় ভালোবাসে। পরীকে পাওয়ার জন্যই সুলতান এই চালটা চেলেছে। আমি পরীকে ছাড়া থাকতে পারবো না। যেই ভুলটা করেছি তাই সংশোধন করতে হবে যে, এবং তা খুব তাড়াতাড়ি, নয়তো যে আমি চিরদিনের মতো আমার পরীকে হারিয়ে ফেলব। কথাগুলো বলে সাদাব বাড়ি থেকে বের হয়। পেছন থেকে ওর মা অনেকবার ডাকে, কিন্তু ফিরে তাকায় না সাদাব। ওই সময় সাদাব কুমিল্লা থেকে ঢাকায় রওনা দেয়। যাওয়ার সময় জান্নাতকে ফোন করে সবটা জানায়। রেখা আদিলকে সঙ্গে করে নিয়ে আসতে বলে। সাদাফের সাথে রওশনও রওনা হয়। সবাই সে পরী সাদাফেরই হোক, আর তাই তো বন্ধুর সব দোষ ক্ষমা করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সন্ধ্যা 7:22। পরীর জ্বর এখন অনেকটাই কম। ঘুমাচ্ছিল পরী। সাদাব, রওশান, জান্নাত, রেখা, আদিল সবাই মিলে পরীর বাসায় আসে। ড্রয়িং রুমে আসতেই পথ আগলে দাঁড়ায় পরীর মা। সাদাফের দিকে তাকে বলে, তুমি এই বাড়িতে কোন সাহসে এসেছ? কেন এসেছ তুমি? আন্টি, আমি একবার পরীর সাথে দেখা করতে চাই। তোমার এই মুখে আমার মেয়ের নাম নিও না, নজর লাগবে আমার মেয়ের। নতুন করে আবার কোন কাহিনী করতে এসেছ তুমি? পরীর খালামণি এসে যোগ দিল। মেয়েটা কি তোমায় কম ভালোবেসেছিল সাদাব? স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙে দিলে। এখন যখনও ভালো আছে তখন কেন আসছো আবার ওর জীবনে? মেয়েটা দিনরাত না খেয়ে তোমার জন্য তো কষ্ট কম করেনি। এমন কোনো রাত ছিল না যে পরী তোমার জন্য কাঁদেনি। অ্যাক্সিডেন্ট করে ঘরে বসেছিল, জ্বরে মরে যাওয়ার মতো অবস্থা। কই, তখন তো একবারও দেখতে আসুনি। তাহলে আজ কিসের কথা ওর সাথে? প্লিজ খালামণি, আপনাদের পায়ে পড়ি আমি, আমাকে একটাবার পরীর কাছে যেতে দিন প্লিজ। পরীর মা গম্ভীর মুখে বলল, মানুষ জেনে শুনে ভুল একবারই করে। তোমাকে পরী আগে ভালোবাসতে চায়নি। বিয়ের মাধ্যমে আগানোর কথা বলতে রাজি হয়ে যাও তুমি। সে কথা জেনে আমরাও রাজি হই, আর এটাই ছিল আমাদের সবচেয়ে বড় ভুল। তখন যদি ওকে বাধা দিতাম তাহলে ও তোমাকে ভালোবাসতো না, আর এত কষ্ট ওকে পেতে হতো না। আমি মানছি আমি অনেক অন্যায় করেছি। প্রয়োজন হলে আমি পরীর পা ধরে ক্ষমা চাইব। তবু প্লিজ একটাবার তুমি বের হয়ে যাও বাড়ি থেকে। তোমার মতো অভিশাপ বেশিক্ষণ সময় বাড়িতে থাকলে আমার মেয়ের দম আটকে আসবে। যাও, বের হও এখনই। আমি চাই না পরীর বাবা আর ভাই বাড়িতে এসে তোমাকে দেখুক আর
তোমার গায়ে হাত তুলুক। সাদাবকে আর কিছু বলতে না দিয়ে এক প্রকার জোর করে বাড়ি থেকে বের করে দেয়। দরজার আড়ালে দাঁড়িয়ে সবটাই শুনছিল পরী। চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গিয়েছিল, কিন্তু বাহিরে গিয়ে দাঁড়ানোর সাহস পায়নি পরীর। সাদাফের চোখের পানি দেখলে যে নিজেকে আটকাতে পারবে না, আর এটাও খুব ভালো করেই জানে পরীর পরিবার আর কিছুতেই সাদাবকে মেনে নিবে না। তারা সুলতানের সাথেই বিয়ে দিবে। সাদাব পরী দুজনেই কাঁদছে, একজন খোলা আকাশের নিচে আর একজন 4 দেয়ালে আবদ্ধ ঘরটির মধ্যে। 21 দিন পর পরী এখন পুরোপুরি সুস্থ, তাই কলেজে যাওয়ার অনুমতিও পেয়ে যায়। পরীর বাবা সাথে করে নিয়ে যায় কলেজে। কলেজ ছুটির পর একাই আসছিল পরী। কিছুটা দূরে দেখতে পায় সাদাবকে। যে কেউ এই অবস্থায় দেখলে বলবে পার্বতীকে হারিয়ে দেবদাস সেজেছে। আচ্ছা, সেই পার্বতীটা কি আমি? যদি হইও তবে কিন্তু আমাকে দেখে বোঝার উপায় নেই আমি সেই পার্বতী। কষ্টগুলো জমে পাথর হয়ে গেছে, খুব সহজে এখন আর চোখের পানি আসে না। পরীকে দেখে দৌড়ে আসে সাদাব। পরী জানে সাদাব এখন পরীকে জড়িয়ে ধরবে। সাদাব করতেও যাচ্ছিল, তাই হাত দিয়ে সাদাবকে থামিয়ে বলে, এটা পাবলিক প্লেস মিস্টার, যখন তখন এরকম অন্যের বুকে জড়িয়ে ধরাটা ঠিক নয়, জানেন না? আমাকে ক্ষমা করে দাও পরী প্লিজ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুমি যা শাস্তি দিবে আমি মেনে নিব, তবু আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমার পরিবার আমাকে মেনে নিয়েছে। আপনার পরিবার আমাকে মেনে নিয়েছে? তোমার বাড়ি থেকে আসার পর থেকে আর বাড়িতে যাইনি। রওশন আর আমি এতদিন হোটেলে ছিলাম। একবার বিয়ে করে ফেললে সবাই ঠিক মেনে নিবে, আর যদি না নেয়, না নিলে নাই। আমার বাড়ি আছে, টাকা আছে, তুমি আমার বাড়িতে থাকবে, আমার টাকায় খাবে, কেউ না মানলেও আমাদের কোনো সমস্যা নেই, আমার আছে। প্লিজ পরী, আমাকে ফিরিয়ে দিও না। আপনি তখন আপনার বাবা মাকে কষ্ট দিতে পারবেন না বলে আমাকে হার্ট করেছেন, আজ ঠিক একই কাজ আমিও করব। সাদাব পরীর হাত ধরে বলল, না পরী, আমি জানি তুমি এমন কিছু করবে না, তুমি তো আমায় ভালোবাসো। বিয়ে হয়ে গেলে আমাদের 2 পরিবার মেনে নেবে, প্লিজ পরী। সিম্পল লাল একটা শাড়ি পরে কাজী অফিসে এসেছে পরী। সাথে সাদাব, রওশন, জান্নাত, রেখা আর আদিল। সাদাবকে পরী ফিরিয়ে দিতে পারেনি, কারণ পরীর ভালোবাসার ঠুনকো ছিল না। যেই পরী নামাজ পড়ে প্রতিটা মুনাজাতে কান্না করে সাদাবকে চাইতো, তার পক্ষে সাদাবকে ফিরিয়ে দেওয়া খুব কঠিন। পরী এটাও জানে যে বাড়িতে এখন কিছুতেই সাদাবকে কেউ মেনে নিবে না। সাদাব যা করেছে তা হয়তো পরী ক্ষমা করতে পারে, কিন্তু ওর পরিবার না, তাই তাদের না জানিয়ে বিয়েটা করতে হচ্ছে। পরী জানে না এরপর কি হতে যাচ্ছে তার জীবনে, আর কি বা হবে। তবে মনে প্রাণে খুব করে চাইছে বাবা মা বিয়েটা মেনে নিক। কাজী অফিসে আসার আগে দুজনে কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করে এসেছে। কাজী অফিস এখন কাজী অফিসে। কাজী বিয়ে পড়ানোর শেষে সই দিতে গিয়ে পরী কিছুক্ষণ চুপ করে থাকে, হাতে কলম নিয়ে সাদাফের দিকে তাকায়। সাদাফ করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে পরীর দিকে। পরী একটু মুচকি হেসে সই করে দেয়। সাদাপ আর পরী পরীদের বাসার সামনে দাঁড়িয়ে। রওশন, জান্নাত, আদিল, রেখা ওরা গাড়িতে বসে আছে। পরীর বুক ধুকপুক করছে ভয়ে, না জানি কি হয়। অনেক কষ্টে সাহস সঞ্চার করে বাড়ির ভেতরে ঢোকে। মাকে ডাকে। পরীর মা তখন রান্না করছিল, হাত মুছতে মুছতে আসছিল আর বলছিল, কিরে আজ এত দেরি করলি কেন? কথাটা শেষ করে সামনে তাকাতেই যেন বিশাল একটা ধাক্কা খায়। বউ না সাজলেও পরীকে দেখে যে কেউই এখন বলবে নববধূ। নাকে নাকফুল, হাতে চুড়ি, মাথায় ঘোমটা দেয়া। পরীর মা কাঁপা কাঁপা গলায় বলল, এসব কি পরী? সাদাব তোর সাথে কেন? আর তুই শাড়ি চুড়ি কেন পরেছিস? পরী ভয়ের তো কণ্ঠে মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাদের অনুমতি ছাড়াই সাদাবকে বিয়ে করে ফেলেছি। আমি জানি তোমাদের বললেও তোমরা রাজি হতে না সুলতানের সাথে আমার বিয়ে দিতে, কিন্তু সুলতানকে তো আমি ভালোবাসি না মা, ওর সাথে আমি সুখী হতে পারতাম না। পরী কথাগুলো বলার সময় ওর বাবা, নানু, ভাই আর খালামণিও ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ওর বাবা আর মা পাশাপাশি, পরী তাদের মুখোমুখি। মেয়েরা তো সাহস আর কর্ম দেখে পরীর গালে থাপ্পড় বসিয়ে দেয় ওর মা। দ্বিতীয় থাপ্পড় দিতে গেলে পরীর বাবা ওর মাকে আটকায় আর সাদাব পরীকে সরিয়ে নিজের বুকে জড়িয়ে ধরে। পরীর মায়ের রাগ এবার কান্নায় পরিণত হলো। ওর বাবাকে বুকে হাত দিয়ে কান্না করতে করতে বলল, 10টা মাস এই মেয়েকে আমি পেটে ধরেছি বলো, নিজে না খেয়ে ওকে খাইয়েছি, ওর অসুখ হলে আমি ঘুমাতাম না, আর সেই মেয়ে এমন একটা কাজ করলো কেন বলো তো? কি পাপ করেছি আমি? পরী কান্না করছিল প্রথম থেকেই, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। পরীর বাবা ওর মাকে সরিয়ে মেয়ের সামনে দাঁড়ায়। চোখ দুটি ছলছল করছে, কিন্তু কাঁদছে না। হয়তো সবার সামনে
ছেলেদের কাঁদতে নেই, তাই বুকে হাত দিয়ে বললেন, তুমি যখন খুব ছোট ছিলে তখন এই বুকে তোমায় ঘুম পাড়িয়েছি। খুব কম দুপুরে হয়তো তুমি বিছানায় ঘুমাতে, প্রতিদিন দুপুরে খাওয়া শেষে তোমাকে বুকে নিয়ে ঘুমাতাম। সারাদিন কষ্ট করে কাজ শেষে যখন তোমার এই হাসি মুখটা দেখতাম, বিশ্বাস করো আম্মু, আমি সব কষ্ট ভুলে যেতাম। তোমার এই ছোট ছোট মুখে আধো বলিতে যখন প্রথম আমায় বাবা ডেকেছিলে, পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তখন নিজেকে মনে হয়েছিল। তোমার এই ছোট ছোট আঙুল ধরে উঠোন জুড়ে যখন তোমাকে হাঁটা শিখালাম, তখন তুমি খিলখিল করে হেসে উঠতে। সে হাসি দেখে মনে হতো আমি সারাটা জীবন কষ্ট করতে রাজি আছি তোমার এই হাসির বিনিময়ে। তোমার মাও তো তোমাকে মেরেছে, আমার ইচ্ছে করলেও আমি পারছি না। কেন জানো? কারণ তোমার দুই গালে আমি অজস্র চুমু খেয়েছি, বুকটা ফেটে যাচ্ছে কষ্টে, কিন্তু বোঝাতে পারছি না। তোমার মা তো কাঁদতে পারে, আমি তো তাও পারছি না। পরি কাঁদতে কাঁদতে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। আব্বু, আমাকে একটাবার ক্ষমা করে দাও, এভাবে দূরে সরিয়ে দিও না প্লিজ। বুক থেকে জোর করে সরিয়ে দেয় পরীকে। আজ থেকে আমার এক ছেলে এক মেয়ে, আমার ছোট মেয়েটা মারা গেছে। তুমি আমার পরি নও, পরির মা। তোমাকে মারার আগে তুমি এই বাড়ি থেকে তোমার স্বামীকে নিয়ে চলে যাও। উপস্থিত সকলের চোখে এখন পানি। পরির বাবা দ্রুত পায়ে হেঁটে ঘরে চলে যান, যাতে চোখের পানিগুলো মেয়ে না দেখে। পেছন থেকে দৌড় দেয় পরি। ও আব্বু, আব্বু, তুমি দরজা খোলো না। ও আব্বু, শোনো না, আমাকে ভুল বোঝো না আব্বু। ও আব্বু, শুনছো তুমি? সাদা পরীকে টেনে দরজা থেকে সরায়। পরির মা কাঁদতে কাঁদতে বললেন, তুই আমার বুক খালি করলি না? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুইও মা ডাক শুনতে পারবি না। তোর এই মুখ যেন আমি আর না দেখি। বাড়ি থেকে বের হয়ে যা বলছি। পরি ফ্লোরে বসে পড়ে। সবাই সবার ঘরে চলে যায়। সাদাব পরীকে জোর করে বাড়ি থেকে নিয়ে আসে। বাহিরে এতক্ষণ রওশান জান্নাত ওর অপেক্ষা করছিল। পরীর অবস্থা দেখে বুঝতে বাকি রইল না যে ভেতরে কি হয়েছে। পরি কাঁদতে কাঁদতে সাদাফের বুকে ঢলে পড়ে। জান্নাত উত্তেজিত হয়ে বলে, পরীর কি হলো? সেন্সলেস হয়ে গিয়েছে মেবি, তাড়াতাড়ি আমাদের বাড়ি নিয়ে চল। না না মানে? পরীকে নিয়ে সরাসরি আমাদের বাড়িতে উঠবো এখন, অনেক দেরি হয়ে যাবে, যেতে হোক। রওশান, তুই গাড়ি ঘোড়া, আমরা এখন কুমিল্লাতেই যাব। আর জান্নাত, তুই পরীর বড় অপুর সাথে পারলে একটু যোগাযোগ করিস। আর হ্যাঁ, তোরা সবাই সময় বের করে কালই আমাদের বাসায় আসিস প্লিজ। পরীর এই মুহূর্তে আমি একা মেন্টালিটি সাপোর্ট দিতে পারবো না, তোরা থাকলে ইজি হবে ওকে সুস্থ করা, মানসিক চাপ থেকে বের করা। আছে, ঠিক আছে, সাবধানে যাস। গাড়িতে বসে আছে সাদাপ আর পরি। রওশান আর ড্রাইভার সামনের সিটে বসা। পরীকে বুকে শক্ত করে আগলে জড়িয়ে ধরে সাদাপ। রাত 11টার দিকে পরীকে নিয়ে কুমিল্লায় পৌঁছে সাদাপ। গাড়িতে জ্ঞান ফিরেছিল, কিন্তু এখন গভীর ঘুমে আচ্ছন্ন পরি। পরীকে কোলে নিয়ে বাড়িতে ঢুকে দরজায় নক করে। সাদাফের ভাবি এসে দরজা খুলে দেয়। সাদাফের কোলে পরীকে দেখে খুব একটা অবাক হয় না সে, কারণ শাশুড়ি মায়ের কাছে আগেই সব শুনেছিল। কারোর সাথেই কোনো কথা না বলে সোজা নিজের রুমে গিয়ে খাটে শুয়ে দেয় পরীকে। শাড়িটা চেঞ্জ করা দরকার পরীর। আলমারি থেকে একটা নাইটি বের করলো সাদাব। ইংল্যান্ড থেকে আসার সময় পরীর জন্য এনেছিল, বিয়ের পর পরাবে বলে, কিন্তু মাঝখানে ঘটে গেল কত অঘটন। সাদাব ড্রয়িং রুমে গিয়ে ভাবির উদ্দেশ্যে বলল, ভাবি, বিছানে দেখবে একটা নাইট ড্রেস পরে আছে, পরীর শাড়িটা চেঞ্জ করে নাইটি পরিয়ে দাও। তোমরা বিয়ে করনি? করেছি। তাহলে তো তুমি চেঞ্জ করতে পারো। না ভাবি, পরীর সজ্ঞানে না থাকা অবস্থায় প্রথমেই এমনটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি চেঞ্জ করিয়ে আসি। সাদাফ সোফায় বসলো। কিছুক্ষণ পর ভাবির সাথে সাদাফের বাবা মা আসলো। সাদাফের মা বলল, তুই তাহলে শেষ পর্যন্ত পরীকে বিয়ে করলি? আর এটা নিয়ে এখন বা পরে কোনো কথা শোনাবে না প্লিজ মা। মেয়েটা আমার জন্য নিজের বাবার কাছে পর হয়েছে, অপমানিত হয়েছে। আমি চাই না আমার জন্য পরি আমার বাড়িতে কারো কাছে ছোট হোক বা অপমানিত হোক। বড় বৌমা, ওকে খেতে দাও। সাদাফের বাবা মা বিষয়টাকে আর পেঁচালো না। ছেলে যদি সুখে থাকে তাহলে এ নিয়ে আর হাজার আপত্তি করে লাভ হবে না। সাদাব, খেতে আসো। না ভাবি, খিদে পাইনি আমার। মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিনও কিছু খাওনি। পরিও বোধহয় খায়নি। এক কাজ করো, খাবার নিয়ে ঘরে যাও, পরীকেও খাইয়ে দাও আর তুমিও খাও। ভাবির কথাটা সাদাফের পছন্দ হলো। যেভাবেই হোক পরীকে খাওয়াতে হবে। এক প্লেটেই দুজনের জন্য খাবার নিয়ে এগুলো বেডরুমের দিকে। ঘড়ির কাঁটায় তখন 12টা সুই সুই। রুমে গিয়ে অবাক হলো সাদাব। পরি জানালার ধারে দাঁড়িয়ে আছে। ঘুম ভেঙে গেল নাকি? পরি চোখের পানি মুছে পেছনে ঘুরে তাকায়। ঘুমাওনি? ভেঙে গেল ঘুম।
খাবারের প্লেটটা টেবিলে রেখে পরীর কাছে গেল। পরীর এক হাতে টান দিয়ে নিজের বুকে নিয়ে এলো। বাবা মার জন্য মন খারাপ করেছ? পরী নিঃশব্দে কাঁদছে। এই পাগলি, কাঁদছ কেন? আমি খুব পচা, তাই না? পচা বলেই তো এভাবে বাবা মাকে কষ্ট দিলাম। কে বলল তুমি পচা? তুমি তো আমার লক্ষ্মী বউ, সব ঠিক হয়ে যাবে দেখো। সবাই মেনে নিবে? কবে? সাদাব দুষ্ট একটা হাসি দিয়ে বলল, একটা ওয়া ওয়া আসলে। সাদাবের বুক থেকে মাথা তুলে মুখের দিকে তাকায় পড়ি। ওয়া ওয়া মানে? বাবু হলে? পরীর মনে পড়ে গেল মায়ের কথাটা। মা তো অভিশাপ দিয়েছিল আমি মা হতে পারবো না। পরীর মুখটা আরো মলিন হয়ে গেল। কি হলো? তুমি চাও না আমাদের একটা ওয়া ওয়া আসুক? মা যে আমায় অভিশাপ দিল গো, শুনেছি মা অভিশাপ দিলে তা ফলে যায়। কথাগুলো বলে আরো জোরে জোরে কেঁদে দিল পরী। সাদাব শক্ত করে জড়িয়ে ধরে। কিছু হবে না পাগলি, মা তো রাগের মাথায় বলে ফেলেছে কথাটা। মন থেকে তিনি এরকম কখনই চাইবেন না। সত্যি বলছো? সত্যি। এখন চলো, খাবে। আমার খিদে নেই, কিন্তু আমার আছে। তাহলে তুমি খাও। তোমাকে ছাড়া আমি কি করে খাবো বলো তো? অল্প হলেও খেতেই হবে। ভাত মেখে নিজ হাতে খাইয়ে দেয় পরীকে। সাদাবের বুকে মাথা রেখে শুয়ে আছে পরী। বাবা মার কথা অনেক বেশি মনে পড়ছে। সাদাব পরীর চুলে বিলি কেটে দিচ্ছে, শুনেছ? পরীর উত্তরে বলে, হ্যাঁ বউ। তোমার বাবা মা কিছু বলেনি? কি বলবে? তাদের না জানিয়ে যে বিয়ে করলে? না। তবে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট পড়ি, বাবা মা যদি কখনো তোমাকে কিছু বলে তাহলে তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করো না প্লিজ। প্রয়োজনে আমি বাড়িতে আসার পর রুমে এসে আমাকে মেরো, বকো, আমি কিছু মনে করব না। তবুও তাদেরকে কিছু বলো না। আমাকে কি তোমার বাজে বউ মনে হয়? সে কথা কখন বললাম? তুমি তো সেটাই বোঝালে। একদম না, আমি বাড়ির লক্ষ্মী বউ হয়ে দেখিয়ে দেবো। তুমি তো আমার লক্ষ্মী বউই। ভালোবাসি, আমিও ভালোবাসি বউ। পরদিন সকাল 10টা। পরীর মা পরীর ঘরে বসে জামা কাপড় হাতড়াচ্ছিলেন। পরী একটা ওড়না থেকে ঘ্রাণ শুকছিলেন আর চোখের পানি ফেলেছিলেন। পরীর খালামণি রুমে ঢুকে দেখছিল দৃশ্যটা। সে নিজেও কান্না করে দিল। কি করছো আপা? পরীর মা তড়িঘড়ি করে চোখের পানি মুছে নিলেন। কাপড়গুলো গুছাচ্ছিলাম। খালামণি পাশে এসে বসল। আমার কাছে লুকিয়ে কি হবে রে আপা? তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। পরীর মা কান্না করে বলল, তুই বুঝলে কি হবে? সে তো বুঝলো না, আমাদের কথা একবারও ভাবলো না। যে ছেলে এত কষ্ট দিলে তাকেই কেন বিয়ে করতে হলো ওর? সুলতান কি সাদাফের চেয়ে কম ভালো ছিল? কি জবাব দিব আমি তাদের? পরী না হয় একটা ভুল করেই ফেলেছে, কিন্তু এ কথাটা ভাবো যে পরী যদি সাদাফের সাথে সুখী হতে চায় তাহলে হোক না। এভাবে আমি মানতে পারছি না রে। প্রতিদিন সকালে ওকে টেনে ঘুম থেকে উঠাতে হতো, আর সকালে এসে আমি পরীকে পেলাম না। আমার বুকটা ফেটে যাচ্ছে। কখনো গায়ে হাত তুলিনি, কালকে থাপ্পড় দিয়েছি এই হাত দিয়ে। একটা জিনিস তোমার উচিত হয়নি আপা। পরীর মা কিছু বললেন না, কেঁদে যাচ্ছেন। ওইভাবে অভিশাপ না দিলেও পারতেন। তোর কি মনে হয় কথাটা আমি মন থেকে বলেছি? রাগের মাথায় বলে ফেলেছি। তাই বলে এমন একটা কথা, আল্লাহ না করুক, যদি তোমার অভিশাপ আল্লাহ কবুল করে তাহলে পরীর কি হবে ভাবতে পারছো? সংসারে অশান্তির সৃষ্টি হবে। আমি তো মন থেকে বলিনি রে। পরী কখনো এমন হয় তাহলে কি পরী আমাকে দোষী করবে? নিশ্চয়ই তখনও আমাকে ভুল বুঝবে। না না, এমন কিছুই হবে না। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলবো আমার পরীর সাথে যেন এমন না হয়। যে সুখের আশায় ও আমাদের ছাড়তে পেরেছে সে সুখ থেকে যেন বঞ্চিত না হয়। বাহ আন্টি, পরী আপনার মেয়ে বলে ওর সুখের কথা ভাবছেন। আমার দোষটা কোথায় বলতে পারেন? চোখের পানি মুছে পরীর মা ও খালামণি উঠে দাঁড়ালো। সুলতান তুমি? কেন আন্টি? আমাকে বুঝে আশা করেননি? সবটা গোপন রাখতে চেয়েছেন? আমরা এসবের কিছু জানতাম না। যখন জানলেন তখন কিছু করলেন না কেন? কি করতাম তখন? ওরা বিয়ে করে এসেছে। সো হোয়াট? ডিভোর্স বলতেও কিন্তু একটা শব্দ আছে। মাথা ঠিক আছে তোমার? না আন্টি না, আমি পাগল হয়ে গেছি। পাগল? কেন পরী এমন করলো? আর আপনারা কেন পরীকে আটকালেন না? আটকালে কি ও শুনতো আমাদের কথা? তাছাড়া তুমি বুঝতে চাইছো না কেন পরী এখন বিবাহিত? দেখেন আন্টি, আমি অত শত বুঝি না। পরী যদি ভালোই ভালো আমার কাছে ফিরে না আসে তাহলে ভালো আর নয়তো, কিন্তু আপনার অভিশাপটা আমি সত্যি করে দিব। মানে খুব পরিষ্কার। যদি আমরা জানি যে আপনি মন থেকে ওই বদ্দুয়াটা দেননি, মানলাম। পরীও বিশ্বাস করলো যে আপনি মন থেকে ওকে অভিশাপ দেননি। কিন্তু সত্যি যদি ওর বাচ্চা মারা যায় তখন কিন্তু ওই অবস্থাতেই পরী আপনাকেই দোষী মনে করবে। তোমার কি মাথা ঠিক আছে সুলতান? এমন কিছুই হবে না। হবে আন্টি, হবে। পরী ফিরে না আসলেই হবে। পরী আমার কাছে না ফিরলে সাদাফের আর পরীর সংসার আমি ভাঙবো।
এবং সে মাধ্যমটা হবে বাচ্চা। প্রতিটা মেয়েই তো চায় মা হতে, পরি নিশ্চয়ই এর ব্যতিক্রম না। সি, তোমার মন মানসিকতা এত নিচু, ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন কোনো কথা আছে? আছে। পরির জন্য আমি গুন্ডা থেকে ভালো হয়েছি শুধু ওকে পাবো বলে, আর ওই অন্য কারো হয়ে যাবে? এটা তো হতে পারে না। তাই বলছি পরীকে তাড়াতাড়ি ফিরিয়ে এনে আমার হাতে তুলে দিন। সুলতান চলে গেল। পরীর মায়ের মনে অজানা এক ভয় কাজ করছে। মেয়ের কোনো ক্ষতি হোক সেটা কোনো মাই চায় না। পরীর খালামণি বলল, আপা এটা কোন সুলতানকে দেখলাম আমরা? ওর হাতে আমরা মেয়ে তুলে দিতে চেয়েছিলাম। ভালো হয়েছে সাদাবকে বিয়ে করে। বুঝতেছি না কিছু, মাথা কাজ করছে না। সুলতানের সাথে কথা চলাকালীন সময় অনেকবার ফোন দেয় পরীর মায়ের কাছে, কিন্তু তখন ফোনটা ছিল ওর মায়ের বেডরুমে। পরীর মনটা খারাপ হয়ে যায়। ফোনটা রেখে মাথা নিচু করে বসে থাকে পরী। সাদাব পরীর কোমরে হাত দিয়ে টেনে শুয়ে দেয়, আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে, ঘুম ঘুম কণ্ঠে বলে, সকাল সকাল কি হলো আমার বউ পরীটার? মাকে কতবার ফোন দিলাম, ধরলো না। খুব কথা বলতে ইচ্ছে করছে। মা কি আমাকে পর করে দিচ্ছে? সাদাফের নিজেরও মন খারাপ হয়ে গেল। ঘুম ঘুম ভাবটা কেটে গেল। কোনো না কোনোভাবে সাদাব নিজেকে দোষী মনে করে। আগে যদি বাবা মার জন্য পরীকে অবহেলা না করতো তাহলে নিশ্চয়ই আজ পরীকে ওর বাবা মার থেকে আলাদা হতে হতো না। তবে সাদাব বিশ্বাস করে যে পরী ঠিক মেনে নিবে। দুদিন আগে এবং পরে এই যা পার্থক্য আর কি। কিন্তু এই মুহূর্তে পরীকে এই চিন্তা থেকে দূরে সরাতে হবে। সাদাব পরীকে আর একটু কাছে টেনে বলল, চলো তাড়াতাড়ি ওয়া নিয়ে ফেলি। দেখবে বাবুর দিকে তাকিয়ে সবাই আমাদের মাফ করে দিবে। কথাগুলো বলে পরীর ঘাড়ে মুখ ডুবালো সাদাব। সঙ্গে সঙ্গে পরী খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, স্যারও আমাকে আমার সুরসুরি লাগে। সকালে সোফায় বসে টিভি দেখছিল পরী। তার আগে অবশ্য রুমেই ছিল। সাদাফের ভাবি রুম থেকে ডেকে বলল, সাদাব তো ঘুমাচ্ছে, তুমি একা রুমে কি করবে শুনি? আমি তরকারি কাটি, তুমি ওর পাশে বসে টিভি দেখো। পরে টিভি দেখার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ভাবিকে সঙ্গ দেওয়ার জন্য বিনা বাক্যে রাজি হয়ে গেল। টিভির চ্যানেল একটার পর একটা পাল্টেই চলেছে, কিন্তু মনের মতো কিছু পাচ্ছে না। জি অ্যাকশন চ্যানেলে আসতে পরীর হাতে স্থির হলো। টু হেডেড শার্ক অ্যাটাক মুভি দিয়েছে, ইংলিশ মুভি কিন্তু হিন্দি ভাষা করে দিয়েছে। ভাবি তরকারিটা কাটায় ব্যস্ত আর পরী মনোযোগ দিয়ে মুভি দেখছে। ছবিটা যতবারই দেখে ততই যেন বেশি ভালো লাগে। টিভির দিকে পরীর মনোযোগ এতই প্রবল ছিল যে কখনো শাশুড়ি পাশে এসে বসেছে সেটাও খেয়াল করেনি। পরী একটু চেঁচিয়ে বলল, ভাবি দেখেন, শার্কটা এখন মানুষটাকে খেয়ে ফেলবে। কথাটা বলে পাশে তাকাতে আত্মা শুকিয়ে যায় পরীর। ওর শাশুড়ি যে পাশে এসে বসেছে সেটা একবারও খেয়াল করেনি। মাথায় ঘোমটা টেনে কাছমুছে হয়ে বসল। তুমি তো দেখছি পুরোই বাচ্চা। এমন বাচ্চা মেয়ের প্রেমে পড়েছে সাদাব। পরী কিছুটা ইতস্ততভাবে তাকালো শাশুড়ির দিকে আর নিজের মনে বলল, পরীর একগাদা কথা শোনার জন্য রেডি হয়ে যা। মাথায় নিচু করে বসে আছে পরী। সকালে খেয়েছো তুমি? পরী দুবার মাথায় এদিক ওদিক না করে বোঝালো, খায়নি। এত বেলা হয়ে গিয়েছে এখনো খাওনি তুমি? বড় ছেলের বউ আশাকে বললেন, তোমার কি আক্কেল জ্ঞান নাই বৌমা? এখন ওকে খেতে দাওনি? আমার কোনো দোষ নেই মা, আমি ওকে অনেকবার জোর করেছি, খাবে না সে এখন কেন? আপনার ছোট ছেলে উঠলে তারপরই খাবে নাকি? ও কখন না কখন ঘুম থেকে ওঠে, তার কোনো ঠিক আছে নাকি? পরীর দিকে তাকে বলল, টেবিলে ওপর খাবার আছে, এখানে নিয়ে আসো যাও। আপনি এখনো খাননি আন্টি? তিনি একটু বিস্মিত হয়ে ভুরু কুঁচকে তাকে বললেন, আন্টি? আমি তোমার আন্টি হই? না মানে কি? আচ্ছা সাদাব কি তোমাকে এটা বলেছে যে আমি ওর খালা হই? এমা সি। না, ও এসব কিছু বলেনি। তাহলে তুমি আন্টি ডাকলে কেন? আসলে অভ্যাস নেই তো আন্টি। না মানে মা। তিনি একটু মুচকে হাসলেন, বললেন, যাও খাবার নিয়ে এসে এখানে বসে খাও। সাদাব বারবার করে বলে দিয়েছে মা যা বলবে সব শোনার চেষ্টা করবে। তাই পরীও বিনা বাক্যে রাজি হয়ে যায়। খাবারের প্লেট হাতে ড্রয়িং রুমে এসে আবার আগের জায়গায় বসল। শাশুড়ির দৃষ্টি তখন টিভির দিকে। তিনি পরীর দিকে তাকিয়ে বললেন, পরী সিসিটিভিতে কি ছেড়েছে এগুলো? কী সব জামা কাপড় পরেছে? পরী তখন মাত্র এক লোকমা ভাত মুখে দিয়েছিল। শাশুড়ির কথা শুনে সাথে সাথে বিষম খেলো। ভাবি তাড়াতাড়ি করে পানি খাইয়ে দিল। পরী মনে মনে একবার ভাবলো, কি এমন খারাপ ছিল? উফ শিট, ইংলিশ মুভি হয়, তাদের কাছে এসব পোশাক কোনো ম্যাটার করে না, কিন্তু বাংলাদেশে এটা অনেক বড় কিছু। তোর মধ্যে তারা আগের যুগের মানুষ তার মধ্যে। পরী যখন মুভিটা দেখে তখন শার্কের কথায় মাথায় ঘুরপাক খায়। পোশাক আশাক এসব কিছু মাথায় ঢোকে না। এত কিছুর মধ্যেও পরীর মায়ের কথা মনে পড়ে যায়। একবার বোনরা মিলে মুভিটা দেখছিল। সময়টা ছিল সন্ধ্যার পর। মা, খালামণি, নানু হুড়মুড়িয়ে ড্রয়িং রুমে এসে বলে তারা নাটক দেখবে।
মানে খুবই সিরিয়াস ভক্ত তারা। তখন আপু আর পরি বলল, ছবিটা 38 মিনিটের মধ্যে শেষ হবে, তখন তোমরা সিরিয়াল দেখো। তাদের প্রিয় নাটক শুরু হতে দেরি আছে বিধায় আর কোনো জোরাজুরি করে না। ছবি দেখার এক পর্যায়ে নানি বলে, আল্লাহ আল্লাহ, মাইয়াগুলো জামা পরে নাই নাকি? নানির সাথে খালা আর মাও যোগ হয়ে বললো, এগুলো কি ছবি দেখো সে তোরা? ওদের কি বেশি কাপড় কেনার টাকা ছিল না? পরি হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না, দাঁত কিটমিটিয়ে বলল, তোমাদের পায়ে ধরি, পোশাকের কথা বাদ দিয়ে ছবিটা দেখো, ভাল লাগবে। পরির কথাই ঠিক হলো। শার্ক যখন এক এক করে মানুষ খাচ্ছিল, তখন নানি, মা আর খালার জানার উত্তেজনা যেন আরও বেড়ে যাচ্ছিল। ওদের এই অবস্থা দেখে পরি তখন মুচকি মুচকি হাসত। কথাগুলো মনে পড়তেই চোখের কোণে পানি ভরে উঠল। শাশুড়ির আলতো ধাক্কায় পরি অতীতের স্মৃতি থেকে ফিরে এলো। দেখো পরি, মাছটা কিভাবে মানুষগুলো খেয়ে ফেলছে। মা, চ্যালেঞ্জটা পাল্টে দিব? না না না, দেখছো না কি হচ্ছে, আমি একটু দেখব, তুমি খাও। আশা ভাবি আর পরি দুজনে একটু হাসলো, আর পরি অস্ফুট স্বরে বলল, মায়েরা বুঝি এমনই হয়। খাওয়া দাওয়া শেষ করে টেবিল গোছাচ্ছিল পরি, তখন শাশুড়ি গিয়ে বলল, দুপুরের খাবারটা তুমি রান্না করো তো দেখি। রান্না করার কথা শুনে পরির হাত পা ঠান্ডা হয়ে গেল। ফিসফিসি বলল, আমার রান্না খেতে পারবেন তো? কি বললে? কি রান্না করব? বিরিয়ানি রান্না করো, আর সাদাফের জন্য মুরগির মাংস রান্না করো। জানোই তো, মনে হয় সাদাফের প্রিয় খাবার এগুলি। মা, ভুনা খিচুড়ি আর মরিচ ভর্তাও তো তার প্রিয়। হ্যাঁ, এত কিছু আজ রান্না করতে হবে না, তুমি শুধু বিরিয়ানি আর মুরগির মাংস রান্না করো। আশা ভাই বলল, আজ কি তবে আমার রান্না করতে হবে না? না। তাহলে আমি পরীকে সাহায্য করি রান্না করতে? একদম না, পরি একাই সব করবে। কি পরি পারবে তো? পরি মুখে জোর করে হাসির রেখা টেনে বলল, হ্যাঁ মা, এ আর এমন কি। যাও তাহলে শুরু করে দাও। আর আশা, তুমি আমার সাথে ঘরে আসো। মাথায় তেল দিয়ে দাও তো একটু। আচ্ছা মা। সাদব ঘুম থেকে উঠে নাস্তা করতে আসে। অদ্ভুত, ড্রয়িং রুমে কেউ নেই। সাদব বড় ভাইয়ের রুমে গিয়ে দেখল ভাইয়ের মেয়ে ড্রয়িং করছে। আম্মু, তোমার মা চাচি কোথায়? নানুর ঘরে মনে হয়। সাদব গিয়ে নাস্তা করে নিল। অনেকক্ষণ ধরে পরীকে দেখে না, মনটা কেমন জানি করছে, তাই একবার মায়ের রুমের দিকে পা এগোয় পরীকে দেখার জন্য। মায়ের রুমে গিয়ে দেখে ভাবি মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে। সাদবকে দেখে ভাই বলল, ঘুম ভাঙলো তাহলে? খেয়েছো? হ্যাঁ, তোমরা সবাই খেয়েছো অনেক আগেই। কথা শেষে সাদব চুপচাপ দাঁড়িয়ে আছে। পরীর কথা কিভাবে জিজ্ঞেস করবে বুঝতে পারছে না, তার মধ্যে আবার মায়ের সামনে কি না কিভাবে। সাদাফের মা এতক্ষণ চোখ বন্ধ করেছিল। চুলে বিলি কাটলে আরামে চোখে ঘুম চলে আসে। তিনি চোখ খুলে সাদবকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কিছু বলবি? না মানে, পরীকে তো কোথাও দেখছি না, ও তো রান্না করছে। ভাবলেশীনভাবে সাদাব উত্তর দিল প্রথমে ও, পরক্ষণেই মায়ের বলা কথাটা মস্তিষ্কে টনটন করে বেজে উঠল। পরি রান্না করছে? ও গড, কিরে, কিছু দরকারি নাকি তোর? না মা। সাদাব দ্রুত পায়ে রান্নাঘরে গেল। পরীকে দেখে সাদাবের ইচ্ছে হচ্ছে হেসে লুটিয়ে পড়তে, কিন্তু বেশি জোরে হাসাহাসি করলে মা আর ভাবি চলে আসতে পারে ভেবে মুখে হাত দিয়ে হাসছে। পরি পা মুড়িয়ে গালে হাত দিয়ে বসে আছে। সামনের চেয়ারের উপর ফোনে ইউটিউব অন করা, একপাশে খাতার কলম। সাদাব হাসতে হাসতে পরির কাছে গিয়ে পরির মতো ফ্লোরে বসলো। সাদাবকে হাসতে দেখে পরি রেগে বলল, মিসকা শয়তানের মতো এইভাবে হাসতেছেন কেন? আস্তে আস্তে, মা শুনলে এক্ষুনি চলে আসবে। পরি কণ্ঠস্বর নিচু করে ফিসফিস করে বলল, তুমি আমাকে ডিস্টার্ব করো না তো, আমি বিরিয়ানি রান্না করা শিখছি। পরির এভাবে কথা বলা শুনে সাদাফের জন্য আরও বেশি হাসি পাচ্ছে। পরি সেদিকে ভ্রুক্ষেপ না করে ইউটিউবের দিকে চোখ স্থির করলো। সাদাব হাসি থামিয়ে খাতা কলম একপাশে রেখে ফোনের ডাটা অফ করে দিল। কি হলো এটা? দেখছো না আমি গুরুত্বপূর্ণ কাজ করছি? আপনার এভাবে রান্না শিখতে হলে আগামী 2 বছর আপনার শেখা রান্না আমাদের খেতে হবে না ম্যাম। এভাবে কেন বলছো? সাদাব আর কিছু না বলে পরির হাত ধরে দাঁড় করায়, এরপর পেছন থেকে পরীকে জড়িয়ে ধরে চুল অন করে। কি করছো এটা? তুমি কি রান্নাঘরে রোমান্স করবে নাকি? সব জায়গাতেই করব, দেখো আমি কিন্তু সিরিয়াস মুডে আছি। মা রান্না করতে বলেছে, আমাকে রান্না করতে হবে, সেজন্যই তো আমি কিচেনে আসলাম। কি রান্না করতে বলেছে? বিরিয়ানি আর মুরগির মাংস। বাহ, আচ্ছা, আজ বিরিয়ানি আর মুরগির মাংস রান্না শেখাবো। আজই প্রথম আর আজই শেষ, এটা কিন্তু আর শেখাবো না। আচ্ছা। সাদাব পরীকে পেছন থেকে জড়িয়ে ধরে রান্না শেখাচ্ছে, কোনটার পর কোন মশলা, কতটুকু পরিমাণ, সব। পরি মুস্কি মুস্কি হাসছে আর মনে মনে বলছে, সত্যি তুমি অনেক ভালো সাদাব, আর আমি লাকি বলেই তোমাকে পেয়েছি।
সব কিছু ভালো মতো খেয়াল করেছ বউটা? আমার না একটা ইচ্ছে ছিল, জানো কি ইচ্ছা? বিয়ের পর শাশুড়ির কাছে রান্না শেখার। এজন্যই কখনো বাড়িতে রান্না শেখার আগ্রহ হয়নি। কিন্তু এটা তো হবে না সোনা। আমার মায়ের বয়স হয়েছে, তাই সে রান্নাঘরে এই গরমে রান্না করুক, এটা আমি চাই না। এতে আমার কোনো আফসোস নেই গো। তখন তো আর এটা জানতাম না বা ভাবতাম না যে আমার কপালে এত ভালো একটা স্বামী জুটবে। বউটা আমার, তুমি বিরিয়ানিতে লবণ দিয়েছ? সাদাফের উত্তরে অপেক্ষা না করে সাথে সাথে বিরিয়ানির মধ্যে লবণ দিয়ে দিল। এই কি করলে এটা? লবণ দিয়েছিলাম তো। না দাওনি তুমি। আমার মনে আছে আমি দিয়েছিলাম। না কচু। খাবার সব রান্না শেষে টেবিলে খাবার সাজাচ্ছে পরি, আর সাদাব গোসলে গিয়েছে। খাবার সব ঠিকঠাক মতো সাজিয়ে রুমে যায়। সাদাফের গোসল শেষ হলে পরি হালকা আকাশি আর সাদার কম্বিনেশনে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে যায়। গোসল শেষে ছাদে ভেজা কাপড়গুলো শুকাতে দিয়ে বারান্দায় গিয়ে চুল ঝাড়ে। সাদা বিছানায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, দৃশ্যটা উপভোগ করছে। আর পরির সাথে দেখা দ্বিতীয় দিনের সকালের কথা মনে পড়ে গেল। এই ভেজা লম্বা চুলে সাদা মুগ্ধ হয়েছিল, আর কোনো কিছু ভাবার বা বুঝে ওঠার আগে পরীর ভালোবাসার মায়া আবদ্ধ হয়ে যায়। পরি চুল ঝেড়ে এসে বলে, অমন করে কি দেখছ? তোমাকে আগে দেখনি মনে হয়। দেখেছি, তবে এই রূপে দেখলে আমার মাথা ঠিক থাকে না। কথাটা বলে পরীর হাত ধরে টান দিতে গেলে পরি 2 পা পিছিয়ে যায়। এখন উল্টাপাল্টা কিছু করলে খবর আছে, বলে দিলাম। আমার অনেক খিদে পেয়েছে, চলো প্লিজ। সাদা হেসে বললাম, শুধু তোমার ক্ষুধা লেগেছে বলে এখন ছেড়ে দিলাম, নয়তো। চুপ, চলো। এখন ছাড়লেও পরে কিন্তু ছাড়ছি না। দূর ঘোড়ার ডিম, চলো তো। ড্রয়িং রুমে গিয়ে দেখে বড় ভাইয়ের মেয়ে টুম্পা খাবার সামনে নিয়ে কান্না করছে। কিছুটা খাবার খেয়েছে বলেও মনে হচ্ছে, কিন্তু কান্না করার বিষয়টা দুজনের কেউ বুঝতে পারছে না। আশাভাবী এসে বলল, রান্না শেষে খাবার একটু মুখে দিয়ে দেখনি যে সব ঠিকঠাক আছে কিনা। পরে রাত্রে আবার শুকিয়ে যায়, না জানি মা কি বলে। তবে কি সাদাফের কথা সত্যি? ও আগে লবণ দিয়েছিল, উল্টো তখন আমি খেয়াল করিনি। পরি, তুই আজ শেষ। পরি চুপচাপ দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, টুম্পা কান্না করছে কেন? আশাভাবী উত্তরে বলল, জানি না মা, একটুখানি খেয়েই কেমন কান্না করছে। সাদাফের মা পরির দিকে তাকিয়ে বলে, উল্টাপাল্টা রান্না করেনি তো? মানে আদৌ রান্না জানো? পরি এবার সাদাফের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। সাদাফ চোখের ইশারায় বোঝালো সব ঠিকঠাক আছে। পরির উত্তরে অপেক্ষা না করে শাশুড়ি মুখে একটুখানি খাবার তুলে মুখে দিলেন। পানি খেয়ে পরির দিকে তাকিয়ে বললেন, ঝালটা অনেক বেশি দিয়ে ফেলেছ। সবাই যে ঝাল খেতে পারে না, এটা একটু বুঝে নেওয়া উচিত ছিল পরি। সাদাব মায়ের উদ্দেশ্যে বলল, মা, পরির কোনো দোষ নেই, আমি বেশি ঝাল দিতে বলেছিলাম। তুমি তো জানোই আমি ঝাল খেতে পছন্দ করি। সাদাফের কথা শুনে আর কিছু বললেন না উনি। এই যাত্রায় পরীকে বাঁচিয়ে দিলেন সাদাব। ল্যাপটপে কাজ করছিল সাদাব। পরি কাপড় ভাঁজ করছিল আর ভাবছিল, সংসার জিনিসটা আসলে বড্ড কঠিন। সবার মন জুগিয়ে চলা 4টেখানি কথা নয়। তবে সাদাবকে পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করি। আচ্ছা, সবসময় কি এভাবেই সাদাব আমাকে বাঁচিয়ে নিবে, নাকি কখনো আবার চেঞ্জ হয়ে যাবে সাদাব? মনের ভেতর ভয় ঢুকে যাচ্ছে। আর চোখে একবার সাদাফের দিকে তাকিয়ে নিজেই নিজের মাথায় আস্ত একটা থাপ্পড় দেয়। পরি, তুই কি রে? যে মানুষটা তোকে এত ভালোবাসে, তুই কিনা তাকে ভরসা করতে পারছিস না? কাপড়গুলো ভাঁজ করে সাদাফের কাছে যায়। কোল থেকে ল্যাপটপ সরিয়ে সাদাফের বুকে মাথা রাখে। সবসময় এত কিসের কাজ গো? ঘরে যে পিছিয়ে একটা বউ আছে, সেদিকে খেয়াল নেই? পরীর কথা শুনে সাদাব মুচকি হাসে। পরীর কোমরে হাত রেখে আরও কাছে টেনে শক্ত করে বুকে জড়িয়ে নেয়। কে বলেছে আমি আমার বউর খেয়াল রাখি না? কচু রাখো, কাউকে বলতে হবে কেন? আমি তো নিজেই দেখি। আদর চাই? জি না। তবে তোমার মাথা? আমার মাথা দিয়ে কি করবে? খাবো। সে তো কবেই খেয়ে নিয়েছো। কি বললে তুমি? কই কিছু না তো, বললাম আমার বউ কত ভালো। মন ভালো না তাই কিছু বললাম না। কেন? বাড়ির কথা মনে পড়ছে? সে তো সবসময় মনে পড়ে, এটা কারণ নয়। তাহলে? আমার ভয় হয় গো, আমি কি তোমার বাবা মার মনে জায়গা করে নিতে পারবো? তারা কি আমাকে মেনে নিবে? টেনশন করো না জান, সব ঠিক হয়ে যাবে। মা কি কিছু বলেছে তোমায়? না, কিন্তু আচার আচরণ ব্যবহারে মনে হচ্ছে উনি আমাকে মন থেকে মেনে নিতে পারেননি। তোমার মতো লক্ষ্মী বউকে না মেনে কোথায় যাবে শুনি? মেনে নিবে। আমিও ভালো বউ হয়ে ঠিক তাদের মন জয় করে নিব। ভালোবাসি বউটা, আমিও ভালোবাসি গো।
ড্রয়িং রুমে টুম্পার সাথে বসে দুষ্টুমি করছিল পরি। রুম থেকে শ্বশুরকে বেরিয়ে আসতে দেখে মাথায় কাপড় দিল। সম্ভবত উনি বাইরে যাচ্ছে কোথাও। পরি মনে মনে ঠিক করে নিল মন তো জয় করবই এবং মেয়ে হব বাড়ির বউ নয়। সোফা থেকে উঠে গিয়ে শ্বশুরের কাছ থেকে সালাম দিল। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছেন বাবা? বাজারের দিকে যাচ্ছি একটু। ও, আসার সময় আর জন্য চটপটি নিয়ে আসেন। সাদাফের বাবা কিছুক্ষণ পরের মুখের দিকে তাকিয়ে বলল আচ্ছা। শ্বশুর চলে যাওয়ার পর আশা ভাবির দিকে তাকাতেই দেখে উনি বড় বড় চোখ করে পরির দিকে তাকিয়ে আছে। কি হলো ভাবি, ওভাবে তাকিয়ে আছেন কেন? তুমি বাবাকে কি বললে পরি? চটপটি আনতে বলেছি কেন, আপনি খান না ভাবি? সেটা নয়, আমরা কখনো বাবার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাই না, আর তুমি বাবাকে চটপটি আনতে বললে। পরিবার দুষ্টু এসে ভাবির গলা জড়িয়ে ধরে বলল, ও ভাবি, আপনারা এই বাড়ির বউ আর আমি হবে এই বাড়ির মেয়ে। বউয়ের চেয়ে মেয়ের আদর বেশি জানেন না। ওরে দুষ্টু। দুজনের হাসির শব্দে সাদাব দরজার সামনে এসে উকি দেয়। পরির এমন আন্তরিকতা দেখে মুগ্ধ হয়। এত সহজে যে পরিবারের সাথে মানিয়ে নিতে পারবে এটা ভাবতে পারেনি সাদাব। পরদিন সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সাদাব। জান্নাত পরির বড় আপুর সাথে যোগাযোগ করেছে আর তার মাধ্যমেই পরির সব ডকুমেন্টস আর টিসি কলেজ থেকে আনিয়েছে এবং পরির বড় বোন খুব সহজে ওদের সম্পর্কটা মেনে নিয়েছে। এটাও বলেছে যে কয়েকদিনের মধ্যে পরির সাথে দেখা করবে। বর্তমানে জান্নাতের কাছে সব ডকুমেন্টস আছে, সেগুলো আনতেই মূলত ঢাকা যাচ্ছে সাদাব। কুমিল্লাতেই কলেজে ভর্তি করিয়ে দিবে। সাদাব চলে যাওয়ার পরেই বাসায় বোর হচ্ছিল পরি। বন্দি জীবন লাগে, পড়া নেই, কোনো কাজও করতে হয় না, কারোর সাথে কথা হয় না, ফ্রেন্ডসগুলোর সাথে কথা অনেক মনে পড়ছে। রুমের দরজা চাপিয়ে ফোনটা নিয়ে ফেসবুকে যায়। প্রায় অনেকদিন পরে ফেসবুকে আসা মেসেঞ্জারে গিয়ে দেখে অনেক মেসেজ। ফ্রেন্ডসগুলোর মেসেজ দেখে কষ্ট হচ্ছে, আবার ঠোঁটের কোণে হাসিও ফোটে। এক একজনের মেসেজগুলো এক এক রকম। কেমন আছিস দোস্ত, এভাবে বিয়ে করে নিলি, না বলে চলে গেলি, তোকে অনেক মিস করি রে। ওই তুই ফেসবুকে আসিস না কেন, কলেজেও আসিস না, এভাবে পর করে দিলি আমাদের, বড়লোক হয়ে গেছিস তাই না রে? ফোন দিলেও পাই না, ফেসবুকে আসিস না, স্বামী পেয়ে এখন ভালোবাসায় ব্যস্ত। দোস্ত তোর বাসায় গেছিলাম, তোকে না পেয়ে অনেক খারাপ লাগলো রে, এখন আর একসাথে কলেজে যাওয়া হয় না, তুই কি আর ঢাকা আসবি না? প্লিজ প্লিজ ঢাকা আসিস, তোকে অনেক দেখতে মন চায়। জানু না তুই একটা সেলফিশ কুত্তি, কিভাবে এভাবে ভুলে গেলি রে, মনে পড়ে না আমাদের? এরপর পরি ফ্রেন্ডসদের নিয়ে ওপেন করা গ্রুপে যায়। সেখানে সবার মেসেজ, দুলাভাইয়ের সাথে তোর কাপল ছবি দিস আর ট্রিট দিতে ভুলে যাস না আবার। পরি এক এক করে সবার মেসেজে রিপ্লাই দিল। বিকেলের দিকে সাদাব বাড়িতে আসলো। রুমে এসে ফ্রেশ হয়ে নিল। পরীকে কাছে ডেকে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি গো? এখন না, সন্ধ্যার সময় বলবো। এখন ঘুমাবো, মাথায় হাত বুলিয়ে দাও তো, পরেই যদি বলবে। এখন কেন বলতে গেলে? এখন মনের ভেতর শুধু খুঁতখুত করবে। হা হা হা, কাছে আসো, এখন খুব টায়ার্ড লাগছে আর ঘুমো পাচ্ছে। পরি সাদাবের মাথায় হাত বুলিয়ে দেয় আর সাদাব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। সন্ধ্যার দিকে সাদাবকে ডেকে তুলে, এই ওঠো, তাড়াতাড়ি আজান দিয়েছে। সাদাব উঠে জিম ধরে বসে আছে। বোঝা যাচ্ছে ঘুম এখনো পুরোপুরি হয়নি। আজান শেষ হতে আবার শুয়ে পড়ে। পরি দ্রুত টেনে তুলে সাদাবকে, আর ঘুমানো হবে না সাহেব, মনের ভেতর এমনিতে আমার ভূমিকম্প হয়ে যাচ্ছে জানার জন্য, আর তুমি কিনা আবার ঘুমাতে যাচ্ছ, ওঠো বলছি। এক প্রকার ধাক্কাতে উঠিয়ে ওয়াশরুমে পাঠায়। বিছানায় বসে সাদাফের অপেক্ষা করছিল পরি। ফোনের রিংটোনে তাকাতে দেখে জান্নাত কল দিয়েছে। ব্যালকনি থেকে কথা বলে পরি। ততক্ষণে সাদাব ফ্রেশ হয়ে পড়েছে, তাওয়াল দিয়ে মুখ মুছছিল। কথা শেষ করে রুমে এসে পেছন থেকে সাদাবকে জড়িয়ে ধরে পরি। সাদাব মুচকে এসে পরির হাত ধরে সামনে এসে কোমর জড়িয়ে ধরে। কি ব্যাপার? হঠাৎ এত ভালোবাসা? বারে, আমি মনে হয় ভালোবাসি না? তা বাসো, কিন্তু আজকে আদর একটু বেশি দেখছি। তুমি তো সব কিছুতেই বেশি দেখো। এখন বলো না কি সারপ্রাইজ? ও আচ্ছা, এত আদরের কারণ তাহলে এটা। সাদাবকে ছাড়িয়ে নিয়ে নিজের রাগী লুক নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ায় পড়ি। সাদাব ফিক করে হেসে দিয়ে বলে, সরি, মজা করেছি জান। সব ডকুমেন্টস এনে পরির হাতে দেয়। কি ওগুলো? এখানে তোমার সব ডকুমেন্টস আছে আর সাথে টিসি ও টিসি। তুমি বলেছিলে না তুমি পড়াশোনা করতে চাও, আর তোমার ইচ্ছা অপূরণ রাখি কিভাবে বলো তো? পরির চোখে পানি চিকচিক করছে। সাদাবের বুকে ঝাঁপিয়ে পড়ে। সাদাব স্মিত হাসে। তোমাকে কি বলবো বুঝতে পারছি না, তবে তোমাকে পেয়ে সত্যি নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় আমার। পরির কাঁধে ধরে সামনে দাঁড় করায়, চোখের পানি মুছে দিয়ে বলে, জানি এটা আনন্দের অশ্রু,
কিন্তু তোমার চোখে আমি পানি নয়, সবসময় হাসি দেখতে চাই তোমার মুখে। আর অনেক অনেক ভালোবাসা আবদ্ধ করে রাখো আমায়, এটা আমি চাই। পরি হেসে দিয়ে সাদাফের বুকে মুখ লুকায়। সন্ধ্যার নাস্তা করার জন্য সকলে ড্রয়িং রুম উপস্থিত হয়। পরি রান্নাঘর থেকে ট্রেতে করে চা, বিস্কুট, নুডলস নিয়ে আসে। এসব আশাভাবী তৈরি করেছে। চা খেতে খেতে সাদা বাবার উদ্দেশ্যে বলল, পরীকে কোন কলেজে ভর্তি করলে ভালো হয় বাবা? এখন আবার কিসের কলেজে পড়বে? ওর পড়া শেষ হয়নি তো বাবা, এবার ইন্টার দ্বিতীয় বর্ষে উঠত। আর 1 মাস পরই ওর ইয়ার সেন্স পরীক্ষা ছিল, কিন্তু তার আগেই তো বিয়ে করে ফেললাম। আর পরি তো এখন কুমিল্লাতেই থাকে, তাই চাইছিলাম এখানে একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দেই। সে তো অনেক ঝামেলা, এখন কোনো ঝামেলা নেই বাবা। আমি ওর কলেজ থেকে ওর আপু আর জান্নাতকে দিয়ে টিসি আনিয়েছি। সব ব্যবস্থাই তো করে ফেলেছ দেখছি, নয়তো পরে বেশি দেরি হয়ে যাবে। এতক্ষণ ছেলে আর তার স্বামীর কথা শুনছিল সাদাফের মা। এ পর্যায়ে তিনি মুখ খুলেন, পরির দিকে তাকে বললেন, তুমি পড়াশোনা করতে চাও? হ্যাঁ মা, বিয়ের পর পড়াশোনা করার কি দরকার বুঝি না। বিয়ে যখন হয়ে গেছে তখন পড়ার কি দরকার? হ্যাঁ, মন দিয়ে সংসার করো, সংসারের কাজকাম শিখো, দায়িত্ব নাও। বছর গেলে বাচ্চা কাচ্চা হবে, তখন কোনটা রেখে কোনটা সামলাবে। পরি অসহায় চোখে তাকায় সাদাফের দিকে। এবারও সাদা ইশারায় পরীকে আশ্বস্ত করে, মা সমস্যা নেই, এখনও তো পরি অনেক ছোট, আস্তে আস্তে সব শিখে নেবে আর সব দিকেই সামলাবে। তোদের যা ভালো মনে হয় কর। কথাটা বলে উনি রুমে চলে গেলেন। সাদাপু উঠে দাঁড়ালো, পরির উদ্দেশ্যে বলল, নাস্তা খেয়ে রুমে আসো। কোন কলেজে ভর্তি হতে চাও তা নিয়ে আলোচনা করতে হবে তো, আবার কলেজের কথা বলতে হবে, হাতে বেশি সময় নেই। পরি মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। সাদাফের দিকে তাকে মলিন মুখে বলল, সেই সুযোগে সকলের দৃষ্টি এড়িয়ে পরীকে চোখ মারল সাদাব, সাথে ঠোঁটের ভঙ্গিমায় চুমো দেখালো। পরি চোখ বড় বড় করে তাকালো। সাদাব দুষ্টু হাসি মুখে রুমে চলে গেল। এবার পরিও হেসে দিল। আজ নতুন কলেজে প্রথম ক্লাসের জন্য যাবে পরি। কলেজ ড্রেস পরে রেডি হয়ে আসছে সাদাফের কাছে। চলো, আমি রেডি। সাদাব আপাদমস্তক দেখছে পরীকে। কি হলো, কি দেখছো? তুমি এত পিসি কেন? মানে শাড়িতে তোমাকে এত ছোট লাগে না, কিন্তু কলেজ ড্রেসে পুরে পিসি পিসি লাগে। তোমার মাথা, এখন চলো তো। কি? মুখ ঢাকো আগে, হিজাব পরেছি তো। মুখ ঢাকতে হবে কেন? ঢাকতে হবে আমি বলেছি তাই। আচ্ছা 2 মিনিট ওয়েট করো। 2 মিনিট পর ফিরে আসে পরি। হয়েছে এবার একদম, এখন আর আমার বউয়ের ওপর কারো নজর পড়বে না। পরি হেসে বলে, পাগল। বাইক চালাচ্ছে সাদা। পরি এক হাত দিয়ে পেছন থেকে শক্ত করে বুকের দিকটায় শার্ট চেপে ধরে আছে। পরি, কলেজে গিয়ে ছেলেদের সাথে কথা বলবা না কেমন? আচ্ছা, তোমাদের ক্লাসে আমার এক পরিচিত ভাইয়ের মেয়ে পড়ে। এক এলাকাতেই থাকতাম আমরা আগে, এখন তারা পাশের এলাকায় থাকে। ভাইয়ের মেয়ের নাম তিশা। আমি ওকে তোমার সাথে বলেছি, তোমার কথা বলেছি, ওর সাথেই বসবে। বেশি মানুষের সাথে পরিচিত হওয়ার দরকার নেই, আর ছেলেদের সাথে কিন্তু একদম না, ঠিক আছে? পরীকে কলেজে পৌঁছে দিয়ে সাদাব অফিসে চলে যায়। ক্লাসে বসে আগের ফ্রেন্ডসগুলোর কথা খুব বেশি মনে পড়ছিল পরীর। পাশ থেকে তিশা বলে, এই পরি, হ্যাঁ বলো। সম্পর্কে তুমি আমার কাকি হলেও আমি কাকি বলবো না। তার অবশ্য 2টা কারণ আছে। 1, আমরা ক্লাসমেট, আর 2, এত পিসি মেয়েকে কাকি বলতে আনইজি লাগবে। পরি হেসে উত্তর দিল, তুমি নাম ধরেই ডেকো, কোনো সমস্যা নেই। তুমি অনেক মিষ্টি একটা মেয়ে, তুমিও তোমার মতো নাম। এই 1 ক্লাস পরই তো টিফিন দিবে, ফুচকা খাবে। ইস, ফুচকা আমার অনেক পছন্দ, কিন্তু সাদাব যদি রাগ করে। রাগ করবে কেন? এই যে নিচে যাব, আমি আসছি না, কিছু বলবে না? হ্যাঁ তো হ্যাঁ। সুলতান বেশ কয়েকদিন হলোই বাড়িতে। যখন সুলতান অন্য জায়গায় থাকতো তখন বাড়িতে আসার জন্য মনটা ছুটে যেত, কখন বাড়িতে আসবে আর কখন পরীকে দেখবে। কিন্তু এখন সুলতান সারাক্ষণ বাসায় থাকে, অথচ পরীর দেখা পায় না। রুমের দরজা লাগিয়ে সিগারেট খাচ্ছে আর ফোনের স্ক্রিনে পরীর ছবি দেখছে। ছবিটা পরীর ফেসবুক আইডি থেকে নিয়েছে। পরীর দিকে তাকিয়ে বলছে, এই মেয়ে এত সুন্দর করে হাসো কেন তুমি? সরাসরি তো হাসিতে পাগল করছে, আবার ছবিতেও হাসো। পাগল করার জন্য আমায়? পাগল 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 তো আমি হয়ে আছি। তুমি নিজেও তো আমায় বলেছিলে আমি নাকি সাইকো। আচ্ছা, সাইকোরা কি করে? তুমি খুব সুখে আছো তাই না? তোমার এই সুখ বেশি দিন টিকবে না তো। দরজায় কড়া নাড়ে সুলতানের মা। সুলতান, দরজা খোল। সিগারেটের আগুন নিভিয়ে দরজা খোলে। সুলতানের মা ঘরে প্রবেশ করতে সদ্য খাওয়া সিগারেটের খোসার সাথে গন্ধ পায়। তুই আবার নেশা করা শুরু করেছিস? না, শুধু সিগারেট খেয়েছি। বাদ দিয়েছিলি কিন্তু এসব? হ্যাঁ দিয়েছিলাম, কিন্তু যার জন্য দিয়েছিলাম সেই তো নেই আমার লাইফে। ও কখনো তোর লাইফে ছিল না সুলতান। পরে আগে থেকেই সাদাবকে ভালোবাসতো, আর তুই সেটা নিজেও জানতি। মাঝখানে ওদের সম্পর্ক নষ্ট হয়, তখন তো
আমার সাথে বিয়ে ঠিক হয়েছিল, তাহলে কেন পরি সাদবকে বিয়ে করলো? বিয়ে ঠিক হয়েছিল কিন্তু হয়নি তো। ভালোবাসার মানুষ ভুল করলে তাকে ক্ষমা করা যায়, কিন্তু আমি পরীকে ক্ষমা করব না মা। পাগলামো করিস না, পরীকে ওর মতোই থাকতে দে। আমরা ভালো একটা মেয়ে দেখে তোর বিয়ে দিব। হা 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 হাসলে মা। তোমরা ভাবলে কি করে আমি অন্য কাউকে বিয়ে করব? তুই এখনো পরিবেশে আসছিস? উফ মা, প্লিজ বাদ দাও এসব কথা। তুই জবটা আর করবি না? জানি না, ভেবে তোমাকে জানাবো। এখন আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। সুলতানের মা চলে যায়। দুপুর 12:20। হাতঘড়িতে তাকাতেই সাদাফের মনে পড়ে গেল পরীর কথা। পরীকে তো সাথে কোনো টিফিন দেওয়া হয়নি, তাহলে খাবে কি? চটজলদি সাদা বাইক নিয়ে পরীর কলেজের দিকে যায়। 12:30 থেকে টিফিনের সময় শুরু। তিশা পরীকে নিয়ে নিচে যায়। কি খাবে পরী? ফুচকা তো অবশ্যই খাবে, সাথে ভেলপুরিও। আচ্ছা আমি অর্ডার দিয়ে আসি। সাদাব কলেজের গেটের সামনে এসে পরীকে ফোন দিচ্ছে। ফোনটা যে ব্যাগে রেখে এসেছে সে খেয়ালও নেই পরীর। ফোনে না পেয়ে বাধ্য হয়ে ক্লাসে যায় সাদাব। সেখানে পরীকে না পেয়ে কলেজে কেঁপে ওঠে সাদাবের। পরক্ষণে মনে হলো বাইরে খেতে যায়নি তো তিশার সাথে। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নামলো সাদাব। সব দোকান খুঁজে খুঁজে দূরে দেখতে পেল পরীকে তিশার সাথে বসে ফুচকা খাচ্ছে। এতক্ষণ পর মনে হয় প্রাণ ফিরে পেল সাদাব। তিশা ফুচকা খেতে খেতে বলল, পরী তুমি অনেক মজা করে ফুচকা খেতে পারো, আর কারোর সাথে খেয়ে মজা পাই না, কারণ সবাই মজা করে খেতে পারে না। পরী হাসতে হাসতে পাশে তাকাতেই থমকে যায়। তখন একটা ফুচকা মুখে পুরে নিয়েছে, কিন্তু চাবাচ্ছে না, পারছে না। সাদাবকে দেখে ভয় পেয়ে যায়। ততক্ষণে সাদাব অনেকখানি এগিয়ে এসে ওদের দিকে। পরী কাছে এসে একটা চেয়ার টেনে পরীর পাশে বসে। কি গো, ফুচকা মুখে নিয়ে বসে থাকবে? চাবাও। সাদাবের কথা শুনে তাড়াতাড়ি ফুচকাটা খেয়ে বলা শুরু করলো, আসলে বাসা থেকে টিফিন আনিনি তো, তাই তিশার সাথে বাইরে খেতে এসেছি। তোমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করার কথা মনে ছিল না, কিন্তু আমি কোনো ছেলের সাথে কথা বলিনি। তিশাকে জিজ্ঞেস করে দেখো। সাদাব ফিক করে হেসে দেয়। এক গ্লাস পানি পরীর দিকে এগিয়ে দেয়। শান্ত হও, ধরো পানি খাও। আমি কি তোমাকে কিছু বলেছি? কিন্তু তোমাকে না দেখতে পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। ফোনটা সাথে রাখতে পারো না? সরি। পাগলি, সরি বলার কি আছে? টেনশন হয়তো বোঝো না, আর হবে না এমন। আমি বিল দিয়ে দিচ্ছি, খাওয়া শেষে সোজা ক্লাসে যাবে, ছুটির সময় আমি নিতে আসবো। আচ্ছা আসি এখন, টেক কেয়ার। সাদাব চলে যেতেই তিশা বলল, বাহ কাকা তোমায় কত ভালোবাসে, চোখে চোখে হারায় একদম। পরে লজ্জা মিশ্রিত একটা হাসি দেয়। আমার লজ্জাবতী গো, আর লজ্জা পেতে হবে না, ফাজিল, হা হা হা। ড্রয়িং রুমে বসে একটার পর একটা চ্যানেল পাল্টাচ্ছিল সুলতান। কিছুই ভালো লাগছে না। ধর টিভিতে কি ভালো কিছু জিনিসও দেয় না। হুট করে শিলা দৌড়ে আসে। ও ভাইয়া কি হয়েছে দেখো না, আমি না আমার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়েছি। ভালো হয়েছে, এই বসে ফেসবুক চালাতে হবে কেন রে? ইস, অপরিচিত কেউ আসছে নাকি আমার আইডিতে? সবাই তো পরিচিত, ঠিক করে দাও না গো। ফরগেটেন পাসওয়ার্ড দে। আমি সব পারি নাকি? তুমি ঠিক করে দাও। জিমেল অ্যাড করা নাকি ফোন নাম্বার? জিমেল দে। শিলার আইডি ঠিক করে নিউজ ফিড স্ক্রল করতেই সামনে কয়েকটা ছবি চলে আসলো। খুব মনোযোগ দিয়ে ছবিগুলো দেখলো সুলতান। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো আর বলে উঠলো, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আমি তোমার ধরিব পড়ান, এইবার আমি তোমার বাঁধিব পড়ান। সুলতান ওর বাবার কাছে গেল। আব্বু তোমার সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলো। আমার কুমিল্লা ট্রান্সফারের ব্যবস্থা করে দাও, যেভাবেই পারো। কেন? না হলে আমি কোনো চাকরি করব না। কুমিল্লায় কেন যেতে হবে আমি তো সেটাই বুঝতেছি না। ইচ্ছে আমার। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আচ্ছা আমি চেষ্টা করে দেখব। কলেজ ছুটির পর পরীকে সাথে নিয়ে বাসায় ফেরে সাদাব। তুমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হও, তারপর খেয়ে নিও, কেমন? তুমি কোথায় আসছো? আমার অফিসের কিছু কাজ এখনো বাকি আছে, সেগুলো কমপ্লিট করে সন্ধ্যার মধ্যে এসে পড়ব। খাবে না? বাইরে খেয়ে নিব। এখন আসি, কেমন? সাবধানে যেও। সাদাব পরীর কপালে চুমু খেয়ে বলল, আচ্ছা। সাদাব চলে যাওয়ার পর ফ্রেশ হয়ে নিল পরী। হালকা কিছু খেয়ে বিছানায় এসে বসতেই শরীরটা যেন একদম নুয়ে যাচ্ছে। চোখে ঘুম আছড়ে পড়ছে। টায়ার্ডের জন্য একসময় বিছানায় গাইলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে চোখ জোড়া ঘুমে বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর পরী টের পেল কেউ ওর বাহু ধরে ঝাঁকাচ্ছে। মাত্র ঘুমে চোখ দুটো লেগে এসেছিল। কাঁচা ঘুম ভাঙানোর জন্য প্রচণ্ড রাগ হচ্ছিল পরীর। চোখ মেলে তাকাতে দেখে ওর শাশুড়ি। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসে। এই সময় ঘুমাচ্ছ যে? না আসলে সারাদিন কলেজে আবার জার্নি, তাই একটু ক্লান্তবোধ হচ্ছিল, আর তাই ঘুম চলে আসছিল। তিনি একটু ব্যঙ্গ করে বললেন, কোনো রাজকার্য তো আর করে আসনি, কলেজে সারাক্ষণ বসেই তো থাকা, তো ক্লান্ত হওয়ার কি আছে? পরী কিছু না বলে মাথা নিচু করে চুপ করে থাকে। তিনি বলেন, যাই হোক, কতগুলো মাছ এনেছে, ওইগুলো একা আশা কাটতে পারবে না, তুমি যাও সাথে গিয়ে মাছগুলো কাটো।
মাছ কাটার কথা শুনে চোখ বড় বড় করে তাকায় শাশুড়ির দিকে। বিয়ের আগে শুধুমাত্র একবারই মাছ কাটার চেষ্টা করেছিল পরি, তাও আঁশ ছাড়ার দিকে মাঝখান থেকে 2 টুকরা হয়ে গিয়েছিল। সেটা নিয়ে বাড়িতে সবার কি হাসাহাসি। এরপর আর পরি কখনো মাছ কাটতে যায়নি। পরিমা অবশ্য বলতো যে আমি মাছ কাটি, তুই পাশে বসে দেখ, আস্তে আস্তে শিখে যাবি। পরি উত্তরে বলতো, কাঁচা মাছের গন্ধ খুব বিশ্রী হয় মা, কেমন যেন গা গুলায়। মেয়ের কথা শুনে তিনি হেসে বলেন, বাপের বাড়ি এসব কথা বলিস ভালো, কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে ভুলে এসব বলিস না কেন? বললে কি হবে শুনি? মেয়ে হয়েছিস যখন, তখন বিয়ের পর তো সংসার তোকে গোছাতে হবে, তাই না? তখন এসব কথা চলবে না। দেখা যাবে শাশুড়িও বকাঝকা করবে। বারে, আমি তো এখনো কোনো কাজ পারি না আর করিও না। কই, তুমি তো আমাকে বকো না। বোকা মেয়ে, এখন এত কিছু বুঝতে হবে না, শুধু আস্তে আস্তে টুকটাক কাজ শেখে নে। শাশুড়ির ধমকে ভাবনার জগৎ থেকে ফিরে আসে পড়ি। কি হলো? কি বললাম আমি? এখনো বসে না থেকে তাড়াতাড়ি আসো। হ্যাঁ, মুখে একটু পানি দিয়ে আসছি। শাশুড়ি মা চলে যেতেই পড়ি মুখে পানির ঝাপটা দিল। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ভাবলো, না জানি আজ কি আছে কপালে।